সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনা প্যান্ডেমিকের ভিতরে সকলে আল্লাহর ইচ্ছায় ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির পঞ্চম পর্বের ছাত্রছাত্রীদের ক্লাসের জন্য আমিও তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে সাবজেক্টের নাম হলো লেজার ইন মেডিকেল ফিল্ড। সাবজেক্ট কোড হলো 68655। আজকে 2 নম্বর ক্লাস। আগে একটা ক্লাস হয়েছে, মাঝখানে 15 তারিখে ক্লাসটা হয়নি, ওটা 15ই আগস্টের কারণে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমরা লেজারের কার্যপ্রণালী পর্যন্ত এটা আমরা করছিলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্টসে বলবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আজকে পরবর্তী আলোচনায় চলে যাব। আজকে হলো লেজার পাম্পিং মেকানিজম। লেজার পাম্পিং মেকানিজম, এটা রচনামূলক প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার বোর্ড পরীক্ষায় চলে আসছে। তোমরা অবশ্যই এটা পড়াশোনা মানে পড়া যে কয়টা প্রশ্ন পড়বে সেই কয়টা প্রশ্নের লিস্টে যেন এই প্রশ্নটা অবশ্যই থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লেজার পাম্পিং মেকানিজম। এখন এই লেজার পাম্পিং মেকানিজম কাকে বলে, প্রথমে এটাই চলে আসি। আমরা জানি লেজার উৎপন্ন করার জন্য কি করতে হয়, কোনো একটি মাধ্যম দরকার হয়। যদি রুবি লেজার থেকে মানে উৎপন্ন করার জন্য মাধ্যম দরকার হলো, যার মাধ্যমে আমরা লেজারটা উৎপন্ন করবো, যাকে সেটাকে বলা হয় মাধ্যম। মানে যে উপাদানটাকে আমরা উত্তেজিত করে বা এর উপর বাহির থেকে পাওয়ার সাপ্লাই প্রদান করে এর থেকে লেজার উৎপন্ন করা হবে, সেটাকে বলা হবে মাধ্যম। এখন রুবি লেজার উৎপন্ন করার জন্য যে মাধ্যম, সেটা হলো রুবি দণ্ড। এভাবে কার্বন ডাইঅক্সাইড লেজার উৎপন্ন করার মাধ্যম কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম নিয়ন লেজার থেকে লেজার উৎপন্ন করার মাধ্যম হলো হিলিয়াম নিয়ন গ্যাসের মিশ্রণ। এভাবে আর্গন গ্যাস, তারপর হলো জেনন গ্যাস, তারপর নিউডাইমিয়াম, ইট্রিয়াম, অ্যালুমিনিয়াম গার্নেট বা এনডিয়াক লেজার, এখানে এনডিয়াক দণ্ড। এখন লেজার পাম্পিং মেকানিজম কি? লেজার উৎপন্ন করার জন্য ব্যবহৃত মাধ্যমকে বাহির থেকে আলাদা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অথবা ইলেকট্রিক এনার্জি প্রদান করে লেজার উৎপন্ন করার কৌশলকে পাম্পিং মেকানিজম বলে। আবার বলি, কোনো লেজার রশ্মি উৎপাদনের ক্ষেত্রে বা উৎপন্ন করার জন্য, কোনো লেজার রশ্মি উৎপন্ন করার জন্য কোনো মাধ্যমকে আলাদাভাবে বাহির থেকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রিক এনার্জি আলাদা মানের হইতে হবে, এনার্জি প্রদান করে লেজার উৎপন্ন করার কৌশলকে লেজার পাম্পিং মেকানিজম বলে। এখানে বইয়ে লেখছে যে প্রক্রিয়ার মাধ্যমকে সক্রিয় করা হয় সে প্রক্রিয়াকে পাম্পিং বলে। এখন সক্রিয় কিভাবে করা হয় সেটা আমি তোমাদেরকে বললাম। এখানে লেখছে উদ্দীপিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মাধ্যমের ভিতরে প্রবেশ করানো হয়। আমরা একটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করি। লিখছিল টোটাল রিফ্লেকটিভ মিরর, আর এই দুটো হলো রেজোনেটর। এটা হলো মাধ্যম, তারপরে হলো পাম্প। এখন
এই ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো এখানে একটা পাম্পিং উপাদান, যেটা হইতে পারে পাওয়ার সাপ্লাই। সাধারণত আমরা এখানে পাম্প না লিখে পাওয়ার সাপ্লাই ইউনিটেও লিখতে পারি, পাওয়ার সাপ্লাই ইউনিটেও লিখতে পারি। কিন্তু এখানে পাম্প বলতে বোঝাইতেছে মাধ্যমের সাথে যদি আমরা আর্ক ল্যাম্প বা ফ্ল্যাশ ল্যাম্প ইত্যাদিও যদি আমি এটার সাথে সংযুক্ত রাখি বা এটার মাধ্যমের বাইরে এটা লাগাই দেই, এই টোটালটা মিলে এবং পাওয়ার সাপ্লাই টোটালটা মিলেই হবে হলো পাম্প। আর দুই পাশে দুইটা হলো টোটাল রিফ্লেক্টিং মিরর বলা হয় যেটাকে বলে, বা রেজোনেটর বা রেজোনেটর। রেজোনেটরের কাজ কি? এটা এক ধরনের আয়না। আয়নায় যেমন কোনো আলো পড়লে আলোটা ফেরত চলে যায়, এখন এটাও আয়না। এখান থেকে ওই যে লেজারের ফোটনগুলো এটার উপর পতিত হলে এটাও আবার ফেরত মাধ্যমে চলে আসবে, এটা বলতেছি। এখন এই যে টোটাল জিনিসটা, এটা একটা রিফ্লেক্টিং এলিমেন্ট যুক্ত একটা বক্সের ভিতরে ঘটাইতে হবে, মানে খোলা বাতাস এটা করানো যাবে না, তাহলে কি হবে? লেজার উৎপন্ন হবে না, কারণ লস হয়ে যাবে। কারণ লেজারের যে ফোটনগুলো নির্গত হয় সেই ফোটনগুলো বাহিরে চলে যাবে, মানে ফোটন লস হয়ে যাবে, ফলে লেজার উৎপন্ন করা যাবে না। এই টোটাল পাম্পিং ক্রিয়াটা একটা রিফ্লেক্টিং এলিমেন্ট সংযুক্ত একটা বক্সের ভিতরে, আবদ্ধ বক্সের ভিতরে রাখতে হবে। তাহলে একটা আবদ্ধ বক্সের ভিতরে রিফ্লেক্টিং যুক্ত বা রিফ্লেক্টর যুক্ত আবদ্ধ বক্সের ভিতরে যখন এগুলো রাখবো, তাহলে এই দুই পাশে আলাদা বা দুইটা কি দিতে হবে? আলাদা মিরর বা রেজোনেটর, এর কাজ আসতেছি। আর এখন পাম্প, এখন এই পাম্পের ভিতরে কি থাকবে? পাওয়ার সাপ্লাই ইউনিট থাকবে, এবং আমি মাধ্যমকে, যার মাধ্যমে এই ইলেকট্রো ম্যাগনেটিক এনার্জি বা চুম্বকীয় এনার্জিটা প্রদান করব বা বৈদ্যুতিক শক্তিটা প্রদান করব, সেটা হইতে পারে ফ্ল্যাশ ল্যাম্প বা আর্ক ল্যাম্প, সেটাও এটার সাথে সংযুক্ত থাকতে পারে। আর মাধ্যমটা কি? এখন এটা যদি আমি বলি রুবি রড, ধরো বলে দিলাম রুবি রড, আর এখানে থাকবে হলো পাওয়ার সাপ্লাই ইউনিট প্লাস থাকবে হলো ফ্ল্যাশ ল্যাম্প। তো এই টোটাল হলো পাম্প। কি কি? পাওয়ার সাপ্লাই ইউনিট থাকবে আর হলো ফ্ল্যাশ ল্যাম্প, আর মাধ্যমটা হবে একটা রুবি রড। আর এটা ধরো রেজোনেটর বা মিরর, মিরর হইতে পারে। তারপর এটা মিররটা উত্তল দর্পণ, উত্তল হইতে পারে, অবতল হইতে পারে, যেটা আমার ওখানে সুবিধার জন্য। তাহলে এখন ব্লক ডায়াগ্রামের বর্ণনায় চলে আসি। কিভাবে দেখবে যে উপরে একটি লেজার পাম্পিং মেকানিজমের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম দেখানো হলো। এখানে একটা কি আবদ্ধ, এখানে তো দেওয়া নাই চিত্রে, কিন্তু তোমরা বলবো একটা মানে কি চারপাশে রিফ্লেক্টর যুক্ত আবদ্ধ বাক্স দরকার, আবদ্ধ বক্স দরকার। এবং এই বক্সের ভিতরে কি কি থাকবে? পাম্পিং মেকানিজমের প্রধান উপাদান পাম্প, যে এটা হইতে পারে কি পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ফ্ল্যাশ ল্যাম্প। আর মাধ্যম কি? এটা যদি রুবি লেজার উৎপন্ন হয় এখান থেকে, তাহলে একটা রুবি রড, বা আমি যদি এনডিআর লেজার উৎপন্ন করতে চাই এনডিআর দণ্ড, কার্বন ডাইঅক্সাইড লেজার হলে কার্বন ডাইঅক্সাইড, যেটা মাধ্যম আর কি। তারপর দুই পাশে দুইটা রেজোনেটর দরকার। এখন যখন পাওয়ার সাপ্লাই প্রদান করা হবে, তাহলে এই ফ্ল্যাশ ল্যাম্পটা কি জ্বলে উঠবে। ফ্ল্যাশ ল্যাম্পটা জ্বলে উঠলে এই রুবি দণ্ডটার ভিতরে কি ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স বা শক্তি, সেটা চলে আসবে। ফলে কি রুবি দণ্ডের ভিতরে অবস্থিত পরমাণুর ভিতরে ইলেকট্রন কি হবে? উত্তেজিত হবে, এক্সাইটেড হবে। এক্সাইটেড হলে সে কি করবে? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে। এই ঘটনা কে 10⁻⁸ সেকেন্ড থাকার পরে সে আবার কি হবে? এই এনার্জিটা ত্যাগ করবে, মানে এটা কি ফোটনটা ত্যাগ করে আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। এই ত্যাগকৃত ফোটন আবার এভাবে আরেকটা পরমাণুর ফোটনকে আঘাত করবে। ফলে কি এই ধাক্কি মানে সুসংগত উদ্দীপন ঘটবে, তাই না? সুসংহত উদ্দীপন হবে। ফলে একটা সময় কি হবে? আবার একটা ফোটন এভাবে মানে কি সংঘর্ষ হইতে হইতে একটা সময় কি হবে? এখান থেকে ফোটন বাহির দিকে নির্গত হবে, মাধ্যম থেকে ফোটনগুলো বাহিরের দিকে নির্গত হবে। বাহির দিকে যখন নির্গত হবে তখন কি সে যে চারপাশে রিফ্লেক্টরে বাধা পাবে। রিফ্লেক্টর সে কি করবে? এই ফোটনটা আলোক শক্তির মতো এটাকে সে প্রতিফলিত করে আবার মাধ্যমে নিয়ে আসবে। এখন যদি আমি এই যে চারপাশে আবদ্ধ রিফ্লেক্টর না রাখি, তাহলে এই যে ফোটনগুলো বাইরে চলে যাবে। ফলে কি আমার এনার্জি এফ, যে যতটুকু এনার্জি দরকার লেজার উৎপন্ন করার জন্য, সেই এনার্জিটা পাবে না। তার মানে রিফ্লেক্টর, আবদ্ধ বক্স এবং রিফ্লেক্টর দরকার। এভাবে কি হবে? একটা সময় পরে সে কি উদ্দীপিত
নিঃসরণ হবে, উদ্দীপিত নিঃসরণ হবে, এবং এই যে দুই পাশে যে দুইটা মিররে সে ফোটনটা বাধাপ্রাপ্ত হবে, এবং একটা সময় সে কি করবে, একটা নির্দিষ্ট দিকে লেজার রশ্মি নির্গত হবে। এইটা হলো সাধারণত। তো বইয়ে তোমাদের আরো একটু দিয়েছে যে একটি মিডিয়াম হিসেবে উচ্চ প্রতিফলন দেওয়ালের সাহায্যে, যেটা বললাম আবদ্ধ বাক্সে যে প্রতিফলন থাকবে, উচ্চ প্রতিফলন দেওয়াল এবং সাথে রেজোনেটর বাক্সে আবদ্ধ থাকবে। ফোটন বিভিন্ন প্রতিফলনের মাধ্যমে উদ্দীপিত নিঃসরণ দ্বারা যুক্ত হয় এবং সুসংগত তরঙ্গের সৃষ্টি হয়। মানে সুসংগত তরঙ্গের সৃষ্টি হয় সেটা আমি টোটালটা ওই যে বললাম, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিলাম, ফ্ল্যাশ ল্যাম্প জ্বললো, এ কি হলো, শক্তি প্রদান করা হলো পরমাণু ভিতরে যে ইলেকট্রন, সে কি হলো নিম্ন শক্তি স্তর থেকে, মানে কি শক্তিটা শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল, শক্তি হারালো, ফোটন কণা উৎপন্ন হলো, তাই না? তারপরে সিস্টেমের মধ্যে জড় হওয়া উচ্চ শক্তির ফোটনের সংখ্যা সংগ্রহ করা হলে এটি দুই আয়না বিশিষ্ট রেজোনেটর চেম্বারে আলোর বিমকে প্রতিফলিত করবে, মানে এই দুই দিকে সে প্রতিফলিত করবে। এখন পাম্পিং মেকানিজম, এই যে পাম্পিং মেকানিজম, এতে দুইটা অংশ বিভক্ত করছে, একটা হলো ইলেকট্রিক্যাল অংশ, একটা হলো অপটিক্যাল অংশ। অপটিক্যাল পাম্পিং বা ইলেকট্রিক পাম্পিং। অপটিক্যাল পাম্পিং লেজার মিডিয়ামকে উত্তেজিত করার জন্য, উত্তেজিত অবস্থায় এই উত্তেজিত করার জন্য কি অপটিক্যাল পাম্পিং, মানে এখানে আমি পাওয়ার সাপ্লাই দিলাম, ফ্ল্যাশ ল্যাম্প জ্বললো, ফ্ল্যাশ ল্যাম্পে আলো থাকে, সে উচ্চ আলো উৎপন্ন করলে সে কি করবে, এই রুবিদণ্ডের ভিতরে অবস্থিত পরমাণুর ইলেকট্রনকে সে শক্তি প্রদান করবে। সেটা বলছে যে উচ্চ লেজার মিডিয়ামকে উত্তেজিত করবে এবং সুসংগত লেজার ব্যবহার করা হয়, এবং আর্ক ল্যাম্প এবং টাংস্টেন ল্যাম্প কন্টিনিউয়াস লেজারের এবং ফ্ল্যাশ ল্যাম্প পালস লেজারের জন্য ব্যবহার করা হয়। যেটা বললাম, যেটা রুবিদণ্ডতে ব্যবহার করা হয় বা এটা পালস লেজার, এই জন্য ব্যবহার করা হবে ফ্ল্যাশ ল্যাম্প। আর যেগুলা পালস লেজার না, মানে কন্টিনিউয়াস লেজার, যেমন কার্বন ডাইঅক্সাইড, আর্গন, সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে, আর্ক ল্যাম্প বা টাংস্টেন ল্যাম্প। তারপর হলো ইলেকট্রিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল অংশ মানে কি, পাম্পিং, মানে এর তো চার্জ হয়ে গেছে, পরমাণু চার্জ হয়ে সেই উচ্চ শক্তি স্তরে চলে গেছে, এখন সে কি চার্জ হারাবে, মানে ডিসচার্জ হবে। সেই ডিসচার্জ হওয়া অংশ হলো ইলেকট্রিক্যাল অংশ। এখানে লেখছে ক্যাভিটি করতে হারানো লেজারকে অ্যাডজাস্ট করার জন্য লেজারটা নিয়ন্ত্রণ করে। এখন এই ক্যাভিটি মানে যে বক্স, যে আবদ্ধ বক্সটা, এখানেও তারপরও কিছু লেজার হারিয়ে যায়। এখন সেইটা হারানো লেজারকে পুনরুদ্ধার বা আবার মানটা পাওয়ার, মানে শক্তিটা বৃদ্ধি করার জন্য এই দুইটা রেজোনেটর বা রিফ্লেক্টিং মিরর ব্যবহার করা হয়। আচ্ছা, আর দরকার নাই, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। যেহেতু এটা ব্লক ডায়াগ্রাম সরাসরি ক্লাস হলে তোমাদেরকে বুঝাইতে পারতাম ভালো। যদি তোমাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, দেখি আমি সরাসরি উত্তর দিতে পারি কিনা। দেখি তোমাদের কমেন্টস খুঁজতেছি। কমেন্টস পাওয়া গেছে, তোমরা না বুঝলে কমেন্টস করো। আশা করি লেজার পাম্পিং মেকানিজম তোমরা বুঝতে পারছো। আবার আমি প্রথম থেকে আবার বলি একটু। আর তোমরা এই ক্লাসটা তো অনলাইনে হওয়ার কারণে একটা সুবিধা আছে, তোমরা সেশনাল খাতায় আমার কথাগুলো একটু নিয়ে সাজিয়ে গুছিয়ে একটু লিখবা, তাহলেই হবে। যে উপরের চিত্রে একটি পাম্পিং লেজার পাম্পিং মেকানিজমের ব্লক চিত্র বা চিত্র দেখানো হলো। এখানে কি ব্যবহার করা হবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন রিফ্লেক্টর যুক্ত, মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন রিফ্লেক্টর বা প্রতিফলক যুক্ত একটি আবদ্ধ কি বক্স দরকার। এই বক্সের ভিতরে কি থাকবে, একটা পাম্পিং ইউনিট থাকবে বা পাম্প থাকবে, সেখানে থাকবে কি পাওয়ার সাপ্লাই ইউনিট, এবং সেটা এই ফ্ল্যাশ ল্যাম্প না কি ল্যাম্প সেটা ব্যবহার করা হবে। যে মাধ্যমটা কি, সেটা মাধ্যমটা যদি পালসড লেজার হয়, যেমন রুবি লেজার এবং এনডি এক লেজার, সেক্ষেত্রে ব্যবহার করা হবে ফ্ল্যাশ ল্যাম্প। আর যদি মাধ্যমটা যদি গ্যাসীয় হয়, কার্বন ডাইঅক্সাইড বা আর্গন, মানে কি কন্টিনিউয়াস লেজার যদি হয়, সেক্ষেত্রে ব্যবহার হয় এখানে ফ্ল্যাশ ল্যাম্পের পরিবর্তে হবে আর্ক ল্যাম্প বা টাংস্টেন ল্যাম্প। কথাটা ক্লিয়ার? আচ্ছা, ধরো মাধ্যমটা আমি রুবি রেড রড ব্যবহার করলাম বা রুবি দণ্ড, সেক্ষেত্রে তাহলে মাধ্যমটা কি রুবি দণ্ড।
আর দুই পাশে দুইটা মানে রিফ্লেক্টিং মিরর বা রেজোনেটর ব্যবহার করা হয়েছে। এই রেজোনেটরের কাজ হয়েছে ক্যাভিটির ভিতরে যে লেজার লসটা হয় সেটাকে পুনরায় অ্যাডজাস্ট করা, মানে ফিরেই নিয়ে আসা। তাহলে এখন পাওয়ার সাপ্লাই বর্ণনায় চলে আসি। পাওয়ার সাপ্লাই ইউনিটে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিব তখন মাধ্যমের উপরে অবস্থিত বা মাধ্যমের সাথে স্থাপিত, মাধ্যমের উপরে স্থাপিত রুবি মানে রুবিদণ্ডের উপর স্থাপিত যে ফ্ল্যাশ ল্যাম্প সেটা কি জ্বলে উঠবে। ফ্ল্যাশ ল্যাম্প জ্বলে উঠলে সে কি উচ্চ আলো উৎপন্ন করবে বা সে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সাপ্লাই করবে, ফলে রুবিদণ্ডের ভিতরে অবস্থিত কোনো একটি নির্দিষ্ট পরমাণুর একটা ইলেকট্রন কি হবে, সে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে, তাই না? এখন এই যে কাজগুলো হচ্ছে এগুলো হলো অপটিক্যাল অংশ, মানে পাম্পিং মেকানিজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অপটিক্যাল মেকানিজম আর একটা হলো ইলেকট্রিক মেকানিজম। তাহলে অপটিক্যাল মেকানিজম কি, এটা এখানে পাওয়ার সাপ্লাই দিলাম, ফ্ল্যাশ ল্যাম্প জ্বলে উঠলো, জ্বলে উঠলে পর ফ্ল্যাশ ল্যাম্পের থেকে এই রুবিদণ্ডের যে ইলেকট্রন সে এনার্জি শোষণ করলো, এনার্জি শোষণ করলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে গেল, এই পর্যন্ত উচ্চ শক্তি স্তরে যে উঠে গেল এই পর্যন্ত হলো অপটিক্যাল পাম্পিং। উচ্চ শক্তি স্তরে উঠে গেল সেখানে কি সে তোমরা জানো 10⁻⁻8 সেকেন্ড বা মিলি সেকেন্ড সে এরা অবস্থান করবে, সেকেন্ড 10⁻⁸ সেকেন্ড সে এখানে অবস্থান করার ফলে সে আবার কি হবে, এই এনার্জিটা সে ডিসচার্জ করবে বা ত্যাগ করবে, বর্জন করবে। এখন থেকে এই অংশ থেকে শুরু হবে ইলেকট্রিক পাম্পিং, তাই না? এখন সেই এনার্জিটা সে যখন সে বর্জন করবে বা ডিসচার্জ করবে, ফলে কি এটা একটা ফোটনের মাধ্যমে মাধ্যম থেকে বাহিরে বা মাধ্যমের ভিতরে ছুটোছুটি করবে। এভাবে একটা পরমাণু আবার আরো একটা পরমাণু আরো একটা পরমাণু, এভাবে একটা দণ্ডের ভিতরে অনেকগুলো পরমাণু থাকে, প্রত্যেকটা পরমাণু থেকে এক একটা এই যে ফোটন বাইরে নির্গত হবে, ফলে কি এদের তো শক্তি থাকবে, এরা ধাক্কি শুরু করে দিবে, মানে একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে। ফলে এই অবস্থায় কি সৃষ্টি হবে, এটাকে বলা হবে লেজারের সুসংহত উদ্দীপিত নিঃসরণ। এটাকে বলা হবে স্বতঃস্ফূর্ত নিঃসরণ, বিকিরণের স্বতঃস্ফূর্ত নিঃসরণ বলা হবে। এখন এই নিঃসরণের সময় কি হয়, এই যে ফোটন কণা কি বা ইলেকট্রনটা মাধ্যম থেকে বাহিরে চলে যাবে, মাধ্যম থেকে বাহিরে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে ফলে এখন যদি আমরা চারপাশে উচ্চ ক্ষমতা সব শক্তি সম্পন্ন রিফ্লেক্টর না থাকে তাহলে এই ফোটন শেষে হারাই যাবে, মানে কি লস হবে, লেজার লস হবে। এখন যদি রিফ্লেক্টর থাকে সেই রিফ্লেক্টরে বাধাপ্রাপ্ত হয়, আবার রুবি রডে আবার সেই শক্তি নিয়ে রুবি রডে ফিরে আসবে এবং আবার কি হবে, ফোটনকে আরেকটা ফোটনকে আঘাত করবে। এভাবে আঘাতের ফলে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হবে উদ্দীপিত নিঃসরণ। এবং একটা সময় এই মিররের আবার আঘাত পেয়ে একটা নির্দিষ্ট দিকের লেজার রশ্মি নির্গত হবে। আশা করি লেজার পাম্পিং মেকানিজম তোমরা বুঝতে পারতেছো। এরপরে আসি পরের টপিক্সে। পরের টপিক্সটা ততটা ইম্পর্টেন্ট না, মাঝে মাঝে পরীক্ষায় আসছে, সেটা আগের প্রবিধানের যে বই ছিল সেখানে, এই প্রবিধানে পড়লে পড়তে পারো, তবে আমি দেখা দিচ্ছি যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আসলে যে আলোর সাধারণত একই সাথে দুইটা তরঙ্গ থাকে, মানে আলোর চৌম্বক বিকিরণ দুইটা তরঙ্গ থাকে, একটা হলো তড়িৎ বিকিরণ আর হলো চৌম্বক বিকিরণ। তো দুইটা অংশ কয়টা, মানে আলো যে যায় একই সাথে দুইটা বিকিরণ নিয়ে যায়, একটা হলো তড়িৎ বিকিরণ আর হলো চৌম্বক বিকিরণ। সেক্ষেত্রে যদি তড়িৎ বিকিরণ হয় একটা ইকুয়েশন আছে E = E0 sin x - ct, x - ct, এটা x অক্ষ বরাবর যদি হয়, x অক্ষ বরাবর, তাহলে E হলো আমার সেই তড়িৎ বিকিরণ, নির্দিষ্ট মাধ্যমে তড়িৎ বিকিরণ। E0টা হলো সঞ্চালন, সঞ্চালন অভিমুখে সাথে লম্ব, এবং E0 হলো তড়িৎ ক্ষেত্রের বিস্তার, E0 হলো তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আবার সাইন x হলো x অক্ষ বরাবর যতটুকু যেখান থেকে শুরু হয়, যেখানে বিকিরণটা শুরু হয়। আর c হলো শূন্যস্থানে আলোর প্রকৃতি, আর t হলো সময়। c হলো, তাহলে আমি বলি ইকুয়াল
আলোর তড়িৎ বিকিরণ E0 হলো অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের বিস্তার, x হলো অক্ষ বা শুরুর স্থান, তারপর হলো c হলো আলোর প্রকৃতি, d হলো সময়। তাহলে এটা হলো তড়িৎ বিকিরণের ক্ষেত্রে এটা একটা ইকুয়েশন, এটা ধরো 1 নাম্বার। আর আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে, সেটা যদি আমি বি ধরি, বি ইজ ইকুয়াল টু B0 একই সেম সাইন এক্স মাইনাস সিটি। এখানে বিটা হলো চৌম্বক ক্ষেত্রের বিকিরণ, B0 হলো ওই যে অক্ষ বরাবর, এখানে তড়িতের জায়গায় চৌম্বক, অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের বিস্তার। তাহলে এই ইকুয়েশন কটা? এটা 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে দুইটাই সম্পর্ক করা যায়, সেই সম্পর্কটা হবে E0 ইকুয়াল টু সি B0 বা সি ইকুয়াল টু E0 আর হলো B0, E0 আর হলো B0, যেখানে সি হলো আলোর প্রকৃতি। বা এখন যদি আমি 0 না দিয়া এটাকে সি ইকুয়াল টু ই বা বিও লেখা যায়। তবে ম্যাক্সওয়েল এটাকে আরেকটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করছে, সেটা হলো সি ইকুয়াল টু রুট ওভার 1/√মিউ নট এপসাইলন নট। এটাকে বলা হয় মিউ নট, আর এটা হলো এপসাইলন নট। মিউ নট হলো শূন্য স্থানে চৌম্বক ক্ষেত্রের ভেদ্যতা বা প্রবেশ্যতা, আর ই নট হলো শূন্য স্থানে তড়িৎ ক্ষেত্রের ভেদ্যতা। এখন যদি আসে তোমরা এভাবে ইকুয়েশন করে আর একটু কি কে বলছে এটা লিখে দিলেই হয়ে যাবে, অত কঠিন না। তারপরে তড়িৎ চৌম্বক বর্ণালী। তড়িৎ বর্ণালী মানে আলো, মানে আমরা মানুষ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে সবকিছু দেখতে পাই। যদি আলোর কথা বলি তাহলে আমরা কি দেখতে পাই, মানে দৃশ্যমান আলো যেটাকে বলা হয়, যেটা বেগুনি থেকে শুরু করে সহ, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, মানে যেটা রংধনু বলা হয়, এইটা পর্যন্ত আমরা দেখতে পারি। মানে এই লালটা আর যত এছাড়া যত রং আছে সব এর ভিতরেই, মানে বেগুনি থেকে লালের ভিতরেই সবগুলোর তরঙ্গদৈর্ঘ্য অবস্থিত। তো এই তরঙ্গদৈর্ঘ্য, আর এছাড়াও তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এর থেকে কম, লাল আলো থেকে কম, বা বেগুনি থেকে কম আর লাল থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো আছে, যেগুলো আমরা দেখতে পাই না, সেটা হলো অদৃশ্যমান আলো। তবে সেটা আরো ভাগ আছে। তাহলে 1 নম্বরে আমরা কি দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট। এটার একটা রেঞ্জ আছে, রেঞ্জ কি তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ, সেটা হলো 7 × 10⁻7 থেকে 4 × 10⁻7, 4 × 10⁻7 এত তরঙ্গ দৈর্ঘ্য। একক হলো মিটার, যেহেতু দৈর্ঘ্য 7 × 10⁻7 থেকে 4 × 10⁻7 মিটার পর্যন্ত আমরা দেখতে পারি। মানে লাল থেকে বেগুনি যা আছে সব এর ভিতরে।
লাল থেকে বেগুনি যা আছে সব এই তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে। 2 নম্বরে হলো অবলোহিত আলো রশ্মি, বা এটাকে আরেকটা নাম আছে ইংরেজিতে বলে ইনফ্রারেড। আমাদের রিমোটে যে আলোটা ব্যবহার করা হয় সেটা হলো ইনফ্রারেড। এখন এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হলো 10⁻⁻6 মিটার থেকে 10⁻⁻8 মিটার পর্যন্ত, 10⁻⁻8 মিটার পর্যন্ত। তারপর আসলে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ আমরা যে রেডিও, আগে আমাদের এএম রেডিও ছিল, মানে আদিম যুগের যে রেডিওগুলো সেটা হলো এএম, নয়েজ আসতো বেশি। এখন বর্তমানে যে রেডিওগুলো সেটা হলো এফএম রেডিও, তাই না? অনেকে এফএম শুনো, রেডিও ভর্তি, তাই না? তারপরে রেডিও টুডে, এগুলো হলো এফএম, এগুলো হলো বেতার তরঙ্গ। এছাড়াও আছে কি রাডারের যে তরঙ্গ, মাইক্রোওয়েভ রাডার। তারপরে এই বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হলো 10⁻⁻4 থেকে 10⁻⁻4 মিটার থেকে 5 × 10⁻⁻4 মিটার। তো এটা হলো বেতার তরঙ্গের রেঞ্জ। তারপর হলো অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, এটার রেঞ্জ কত? মানে এটা কি বেগুনি থেকে কম হবে, এই যে দৃশ্যমান যে 4 × 10⁻⁴ এর থেকে কম হবে। তাহলে এটা হলো 5 × 10⁻⁷ থেকে 5 × 10⁻৯, 5 × 10⁻৯ মিটার পর্যন্ত। তাহলে অতি বেগুনি রশ্মির যে রেঞ্জ সেটা হলো 5 × 10⁻7 থেকে 5 × 10⁻৯ মিটার পর্যন্ত। এটা বেগুনি থেকে, দেখো বেগুনি থেকে কম, বেগুনি সবচেয়ে কম কি 4 × 10⁻7, এর থেকে কিন্তু কম। তারপর আছে হলো 5 নম্বরে হলো এক্স রে। এক্স রে আমরা মেডিকেল ক্ষেত্রে আমরা এক্স রে ব্যবহার করি বেশি, তাই না? কোনো কিছু হাড়টার ভাঙলে বা বুকে কাশি টাশি জমলে, তাই না, আমরা এক্স রে করি, মানে শরীর অভ্যন্তরের অবস্থা দেখার জন্য এক্স রে ব্যবহার করি। সেটা কি, এক্স রেটা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রশ্মি, যেটা কি করে আমাদের শরীর থেকে যখন চলে যায় তখন কি বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হলে এর বিপরীত পাশে অবস্থিত যে ফিল্ম, সেই ফিল্মে এর একটা প্রতিবিম্ব বা ইমেজের সৃষ্টি হয়, সেটা হলো এক্স রে। তোমরা হয়তো মডার্ন ইমেজিংয়ে যে ইমেজিং সিস্টেমে এই এক্স রেটা পড়বে। তাহলে এই এক্স রের যে রেঞ্জ সেটা হলো 5 × 10⁻⁸ মিটার থেকে 5 × 10⁻⁸ মিটার থেকে 5 × 10⁻⁻15 মিটার পর্যন্ত। তাহলে এটা অনেক, মানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। তারপর হলো গামা রশ্মি। একটা জিনিস চিন্তা করো, এই যে অতি বেগুনি রশ্মিও মানুষের জন্য ক্ষতিকর, চোখ এবং ত্বকের জন্য ক্ষতিকর, এক্স রেটাও ক্ষতিকর, রেডিয়েশন। আর গামা রশ্মির সব বিকিরণ বা রেডিয়েশন সব থেকে বেশি, কারণ এ হলো সব থেকে এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। যেমন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হলো 5 × 10⁻⁻11 মিটার থেকে 5 × 10⁻⁻15 মিটার পর্যন্ত। এটা হলো তড়িৎ চৌম্বক বর্ণালী। আর তড়িৎ চৌম্বক বিকিরণের ধর্ম আছে, এগুলা বইয়ে তোমরা পড়ে নিও, রিডিং পড়া, যে তড়িৎ চৌম্বক বিকিরণ শূন্যস্থানে আলোর দ্রুতিতে সরলরেখায় চলে। আলোর দ্রুতি মানে কি 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। তারপরে হলো তরঙ্গ তড়িৎ চৌম্বক এবং অনুপ্রস্থ তরঙ্গ, এই বিকিরণের সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য E = F λ সমীকরণ প্রযোজ্য। যাক, এরপরে আসে লেজারের বৈশিষ্ট্য। তোমরা এই যে চারটা মনে রাখবা, আসতে পারে যে তড়িৎ চৌম্বক বর্ণালী তরঙ্গ বিভিন্ন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ উল্লেখ করো, বা তরঙ্গ দৈর্ঘ্যের সীমা উল্লেখ করো, বা বিভিন্ন আলোর দৃশ্যমান অদৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ উল্লেখ করো। তারপর হলো লেজারের বৈশিষ্ট্য। প্রথম ক্লাসে বলছিলাম লেজারের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, ওই দিন পারি নাই, আজকে করতেছি।
বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য আছে। একটা কি, প্রথমটা হলো এক বর্ণের আলো। আমরা স্বাভাবিকভাবে যে আলো দেখতে পাই বা আমাদের কোনো বাল্ব থেকে, লাইট থেকে যে আলোটা নির্গত হয় টর্চ থেকে, সেটা কিন্তু এক বর্ণের আলো না, সেটা অনেকগুলো আলোর সমষ্টি। ফলে আমরা কি করি, যখন টর্চটা লাইটটা জ্বালাই, আলোটা কিছু দূর গিয়ে আর দেখা যায় না। কিন্তু এই এক বর্ণের আলো হওয়ায় লেজার আলোটা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছায় যায়। তারপরে 2 নাম্বার হলো লেজার আলোর দিকাভিমুখী। মানে কি, লেজার আলো দিক পরিবর্তন করবে না। লেজার আলো যেমন আমি যদি লাইট থেকে বা টর্চ থেকে লাইট জ্বালাই, ও সে কি করবে, এভাবে ছড়িয়ে যাবে, তাই না? দিক পরিবর্তন করে দেয়, কারণ লাইট দিলাম এদিকে, দেওয়ার কথা সোজা, কিন্তু সে সোজা না গিয়ে ছড়িয়ে পড়লো, মানে দিক পরিবর্তন করছে। কিন্তু লেজার আলো দিক পরিবর্তন করবে না, সে একটা নির্দিষ্ট দিকে, যেদিকে মারা হবে তাকে ফোকাসিং করা হবে, সেই দিকেই সে যাবে। তাহলে লেজার আলো দিকাভিমুখী। তারপর হলো 4 হলো সুসংহত লেজার। লেজার আলো সুসংহত, মানে ওই দিকাভিমুখী বললাম যে এটার সাথে এটাও সম্পর্কিত আছে। দিক মানে কিন্তু নির্দিষ্ট দিকে যায়, দিক পরিবর্তন করে না। আর সুসংহত মানে ছড়াইয়া যায় না। এ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যদি এরকম থাকে, এরকম যদি থাকে এভাবে যাবে, বা একটা সাইন ওয়েভ যদি হয়, সে সাইন ওয়েভে একদম পরিপূর্ণভাবে মেনটেন করে চলবে। কিন্তু অন্যান্য আলো কি, এখানে এরকম 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 আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর কিন্তু লেজার আলোটা সুসংহত, দিকাভিমুখী, মানে একটা নির্দিষ্ট দিকে যাবে, দিক পরিবর্তন করবে না। এক বর্ণের আলো, এটার বর্ণ অবশ্যই একটি হবে, মানে এক বর্ণের, এখানে কোনো আলাদা বর্ণ থাকবে না। কারণ আলোর বর্ণ চেঞ্জ হওয়া মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাওয়া, মানে মিশ্র তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কিন্তু লেজার আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট। তারপরে হলো চিকিৎসা ক্ষেত্রে লেজারের প্রয়োগ। কোথায় কোথায় লেজার চিকিৎসা করা হয়? চিকিৎসা ক্ষেত্রে তো লেজারের ব্যবহার বেশি, তাই না? সামরিক ক্ষেত্রেও আছে, তবে সেটা খুবই কম। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে লেজারের ব্যবহার সব থেকে বেশি। আরেকটা বেশি হয় লেজার আলোর কি, লাইট শো। মানে লেজার আলো দিয়ে কি একটা লাইট শো করলো, সেটা স্টেডিয়ামে বসে লোকজন উপভোগ করলো, মানে উপভোগ করে আর কি লাইট শোর মাধ্যমে। তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বেশি। কিভাবে? কোনো মানুষের টিস্যু এই লেজার আলোটা কি তরঙ্গ শোষণ করে, ফলে কি, যদি ক্যান্সার আক্রান্ত টিস্যু থাকে, সেই লেজারের মাধ্যমে সেই টিস্যুটাকে পোড়াইয়ে দেওয়া যায়। বা এর মাধ্যমে কি নাক, কান, ঠোঁটের সার্জারি, নিউরো সার্জারি, পাকস্থলীর আলসার, টিউমার, ক্যান্সার চিকিৎসা, তারপর বন্ধ হওয়া ধমনির শিরার মুখ খোলার জন্য, তারপরে চোখ এবং চর্ম রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া চোখে কি অনেক সময়, এটা তোমরা হয়তো শুনছো, চোখের পাওয়ার কম মানুষের, তাই না? পাওয়ার কমে গেলে কি চশমা পড়তে হয়। অনেকে চশমা পড়তে ইচ্ছুক হয় না বা বিরক্ত লাগে, সেক্ষেত্রে কি হয়, লেজার চিকিৎসার মাধ্যমে এই চোখের পাওয়ারটাকে সে ফিক্সড করে দেয়। মানে এটাকে একটা চিকিৎসার নাম আছে, যে বলে যে আগে অ্যাড দিত টিভিতে, ল্যাসিক করান চোখের, এটা নিরাপদ। মানে লেজার চিকিৎসার মাধ্যমে চোখের পাওয়ারটা সুসংহত রাখবে। আর যদি ইসে ব্যবহার করা হয়, অনেক সময় আমরা যদি ওই প্রজেক্টরে আমরা পয়েন্টার হিসেবে ব্যবহার করতে পারি। অনেকে কি তোমরা দেখবা যে রাতে আলো কি ধরে গায়ে, কারো গায়ে একটা ছোট্ট আলো, মানে লেজার আলো পাওয়া যায়, গায়ে মারলো, বা আমরা এটা কি করি, কোনো লেখা পড়া বোঝানোর ক্ষেত্রে ওই লেখাটার গায়ে মারি, বা কোনো কিছুর গায়ে মারি, তাই না? আর একটা উদাহরণ আছে, যেটা দেওয়া যাবে না, অনলাইনে দেওয়া যাবে না, এটা ক্লাসে থাকলে হয়তো বলতাম। তারপরে আর্মির ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, মিসাইল, দূরপাল্লার মিসাইল বা কোনো আগত মিসাইলকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হইতে পারে, মিলিটারি ইউজে ব্যবহার করা হয়। প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন আছে 2টা। একটা হলো লেজার পাম্পিং কৌশল বা লেজার পাম্পিং মেকানিজম বর্ণনা করো, আর হলো তড়িৎচুম্বক তরঙ্গ, ওই বর্ণালী সহ 2টা। তবে পাম্পিং মেকানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন, লেজারের মূলনীতি বা লেজারের কার্যপ্রণালী বা লেজারের বৈশিষ্ট্য, বা লেজারের শ্রেণীবিভাগ, অতি সংক্ষিপ্ত লেজার কাকে বলে, তারপরে তড়িৎচুম্বক বিকিরণ কি, বা বলতে পারে যে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ উল্লেখ করো,
বা লেজার আলো দিক্পাতমুখী কেন হয়, বা লেজার এক বর্ণের আলো কেন হয়, বা লেজার কয় বর্ণের আলো। ঠিক আছে, তাহলে আজকের মতোই ক্লাস শেষ করব। এখন তোমাদের কমেন্টস দেখি, কমেন্টস কি কি কমেন্টস করলাম। তোমাদের কমেন্টস আসছে হলো ওয়ারেস, রাহাত, ইশতি আহমেদ উদয়। এই সমস্ত কমেন্টস করার দরকার নাই, তোমরা পড়াশোনার সমস্ত কমেন্টস করো। আচ্ছা, তাহলে ক্লাস আজকের মতোই সমাপ্ত। তোমরা ভালো থাকো, সাবধানে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে থাকবা। আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা সুস্থ থাকতে পারো, ক্লাসে উপস্থিত হতে পারো। আর যদি দেশের অবস্থা ভালো হয়, যদি সরকার খুলে দেয় তো আসবে, আর নাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে। মিড টার্ম হবে কিনা জানি না, তো মিড টার্ম যদি হয় তাহলে অর্ধেক বইয়ের অর্ধেক যেগুলো আছে সেটা আশা করি আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো অনলাইনে। যদি বন্ধ টন্ধ যদি না পড়ে তাহলে সিলেবাস কমপ্লিট করা যাবে। আর হলো সেশনাল খাতা করবা অবশ্যই। তারপর জব, এখন জবের কথা বলে দেওয়া হয় নাই, জব করবা হলো বইয়ের পিছন দিকে কয়টা 7টা জব দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা জব তোমরা করবা। এবার যখন পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় সেশনাল জব জমা দিছো, কিন্তু তোমরা মানে তোমাদের প্রতি কি বলবো, এক কথা বলি তোমরা শোনো না, বিভিন্ন কথা এক্সকিউজ নিয়ে আসো। তোমরা 60 গ্রেডের অফসেট পেপারের স্পাইরাল বাইন্ডিং বা বাইন্ডিং 40 পেজের সেশনাল খাতা বানাবা এবং ওখানে সুন্দর করে লিখবা, অন্য কোনো লেখা লিখবা না। ধন্যবাদ।